শুরুটা হয়েছিল অহলদারা ভিউ পয়েন্টের এক অদ্ভুত মোহময়ী সকাল দিয়ে। আর সেখান থেকেই মাত্র 5 থেকে 10 মিনিট দূরে আমরা যাচ্ছি এমন এক জায়গায় যাকে বলা হয় পাহাড়ের লুকানো রত্ন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 ফুট উঁচুতে কার্শিয়াং এর শেলপু পাহাড়ের কোলে অবস্থিত এক প্রাকৃতিক হ্রদ নামথিং পোখরি। প্রচুর জ্যাম রাস্তায়, সব গাড়ি এখানে যে ভিউ পয়েন্টগুলো আছে সেই ভিউ পয়েন্টের সামনে প্রচুর পরিমাণে জ্যাম। আর প্রত্যেকটা জায়গায় যেতে প্রচুর বেশি বেশি সময় লেগে যাচ্ছে। এটা একটা সিজনের সময়, তো সেই জন্য প্রচুর জ্যাম লেগে আছে সব জায়গাগুলো। ঢোকার সাথে সাথেই চোখে পড়ল বীর হনুমানজির এই মূর্তিটি। পাহাড়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশালাকার মূর্তিটি এই এলাকার রক্ষাকর্তা হিসেবে পরিচিত। এখানে দাঁড়ালেই উপত্যকার এক বিশাল ক্যানভাস চোখের সামনে ধরা দেয়। এবার ছিল আমাদের আসল পরীক্ষা। হনুমানজির মূর্তির কাছ থেকে আমরা শুরু করলাম এক চড়াই ট্রেকিং। গন্তব্য পাহাড়ের চূড়ায় শিব মন্দির। রাস্তাটি বেশ চড়াই, কিন্তু দুপাশের ঘন পাইন বন সেই কষ্ট ভুলিয়ে দেয়। শুকনো পাইন পাতার ওপর দিয়ে হাঁটার মর্মর শব্দ আর পাহাড়ি পাখির ডাক, শহরের কোলাহল এখানে একেবারেই স্তব্ধ। পাইন ফরেস্ট, চারিদিকে পাইন গাছ, এবং তার মধ্যে থেকে আমরা চলেছি। কাশ্মীর ভাইবস দিচ্ছে, সত্যি কথা কাশ্মীরের ভাইবস। একটু ওপরের দিকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুব চিল্ড। আমি তো কিছু নিয়ে বেরোইনি, মানে না টুপি নিয়েছি না গরম কিছু নিয়েছি, জ্যাকেট ট্যাকেট। ভেতরটা কিন্তু ভালোই ঠান্ডা আছে। একটু ওপরের দিকে যাচ্ছি, ওপরে একটা মন্দির আছে, শুনেছি শিব মন্দির, শুনলাম। তো দেখি ওপরে মন্দিরটা কেমন। চারিদিকে যে টেম্পারেচার এখানে এখন 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি হলেও ফিলটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটু বেশি হচ্ছে। তো ভালো, বেশ সত্যি অসাধারণ লাগছে কাশ্মীর। মানে মনে হচ্ছে কাশ্মীরের যে পাইন ফরেস্টগুলো থাকে না, ঠিক সেরকম মনে হচ্ছে। অসাধারণ জায়গা, মাস্ট ভিজিট করতে হবে যদি কেউ আসতে চায়। তো এই জায়গাটায় চলে এসছে মন্দিরের কাছে। আর এই এতটা উঁচু খাড়াই একটা রাস্তা, সেটা পেরিয়ে এই মন্দির। কিসের মন্দির? শিব ঠাকুরের, মহাদেব। তো মহাদেবের মন্দির। মহাদেব এবং মহাদেবের সাথে আছে গণেশ ঠাকুর। অনেকটা উঁচুতে জায়গা, অনেকটা উঁচুতে উঠে এসছি। একটু শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক, আমার হচ্ছে না যদিও, কিন্তু দেখলাম অনেক ওখানে বসে পড়েছে দমে কষ্টের জন্য। আর ঠান্ডা একটা হাওয়া না, তার জন্য আরও বেশি যেন মনে হচ্ছে যে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। কিন্তু এমন কোনো সেরকম কিছু প্রবলেম আমার হয়নি। তো এটাই শেষ, মানে আপনি যদি ওপরে উঠে আসেন তো এখানেই আপনাকে এসে দাঁড়াতে হবে, এর উপরে আর কিছু নেই, মানে পরে আর কিছু নেই। তো জায়গাটা খুব সুন্দর। মন্দিরের আশেপাশেও বেশ পাইন ফরেস্ট, মানে মন্দিরটা পরে কিছু নেই, এবং কিন্তু নিচের দিকে বা সাইডের দিকে পাইন ফরেস্ট আছে। পেছনের দিকে একটু গিয়ে দেখি মন্দিরে কি আছে, অংশ মন্দিরের। আর এইগুলো সব পাইন ফরেস্ট। তো মন্দিরের পেছনে আমরা এখন আছি, আর এরপরে এই শেষ, আর যাওয়ার কিছু নেই, এরপরে নিচে নেমে গেছে। তো ভালো জায়গা, গুড এক্সপিরিয়েন্স। পাইন ফরেস্ট, আর নিচের দিকে আমরা নামছি, দেখি কতটা যাওয়া যায়। পাইন ফরেস্ট কিন্তু কতটা দেখতে পাই। তো আস্তে আস্তে নামতে হবে, রাস্তাটা খুব খারাপ। এই যে পুকুরি বা এই যে লেকটা, এটাই কিন্তু বর্ষাকালে জলে ভর্তি থাকে।
মানে এখন জল দেখা যাচ্ছে না, জলটা নেই কারণ আহ, অবশ্যই শীতকালের সময় জলটা শুকিয়ে গেছে। আর একটা জিনিস, এখানে কিন্তু একটা মানে বিরল জীব, হিমালয়ান স্যালামেন্ডার, এটা কিন্তু এখানে বর্ষাকালে দেখা যায়। আর এই যে বিরল জীবের কথা বললাম, মানে এই হিমালয়ান স্যালামেন্ডার, এটার কিন্তু মানে প্রধান প্রজনন ক্ষেত্র এই জায়গাটাই। তো বর্ষাকালে এই লেক পুরো জলে একটু টইটুম্বর চিনির থাকে। ছবি তুলে দিলাম। ছবির পর্ব শেষ, ছবি টবি তুলে নিলাম অনেকগুলো। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। বেরিয়ে যাবে তো নাকি? একটু থাকবি রিমা? এবার বেরোবো। বেরোবো। এবার বেরোবো আর টাইম নষ্ট করবো না। তো আমরা এবার বেরোবো। জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম, সুন্দর লাগলো। ওপরে মন্দির আর নিচে এই যে পাইন ফরেস্ট, দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো চলো, তাদের নেক্সট ডেস্টিনেশনে দেখা হবে।